অর্ধেক রাতে ঘুম ভেঙে যায় মিলার। ঘুম থেকে উঠে দেখে তার পাশে তার স্বামী নেই। রায়হানকে খোঁজার জন্য রুম থেকে বের হয় মিলা। রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমেও তাকে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। এত রাতে রায়হান কোথায় যাবে ভেবে পাচ্ছে না মিলা। তখন সাইডের রুমে কারো ফিস ফিস আওয়াজ শুনে সেদিকে গেল। রায়হান কি কারোর সাথে ফিস ফিস করে কথা বলছে তা শুনতে সেখানে দাঁড়িয়ে যায়। সে লুকিয়ে দেখার চেষ্টা করে এখন কার সাথে এত রাতে কথা বলছে। যখন কিছু শুনতে না পেয়ে রায়হানের কাঁধে হাত রাখে, তখন রায়হান চমকে গিয়ে পিছু ফিরে তাকায়। মিলাকে দেখে চমকে যায় সে। মিলা যদি কিছু শুনে ফেলে তাহলে কি হবে এটা ভেবে পাচ্ছে না রায়হান। এত রাতে রুমের বাইরে বের হয়ে এই কোণার মধ্যে কার সাথে ফোনে কথা বলছো তুমি? মিলার প্রশ্নের কি জবাব দেবে ভেবে পাচ্ছে না রায়হান। তবু কিছু একটা বোঝাতে হবে মিলাকে। তাই সে মিলাকে বলে, আসলে হয়েছে কি, আমার অফিস থেকে কল করেছিল বস। কাল খুব তাড়াতাড়ি অফিসে চলে যেতে হবে। কি যেন একটা দরকারি মিটিং আছে। তোমার ঘুমে ডিস্টার্ব হবে ভেবে আমি একটু দূরে সরে এসে কথা বলছি। ও আচ্ছা, তাই বলো। আমি কিনা কি ভেবে বসে আছি। চলো তাড়াতাড়ি ঘুমাবে, কাল নাকি তোমার সকালে যেতে হবে। এ আমার প্রতি তোমার বিশ্বাস মিলা? সামান্য আমাকে একটু দেখতে না পেয়ে সন্দেহ করে পিছু পিছু চলে এসেছ। রায়হানের মিথ্যা রাগ দেখে মিলার খুব খারাপ লাগে। তাই সে রায়হানের রাগ ভাঙানোর জন্য দুই কানে হাত দিয়ে সরি বলে। এতে রায়হান একটু মিষ্টি হাসি দিয়ে মিলাকে নিয়ে রুমে চলে যায় ঘুমাতে। রায়হান যেন হাঁপ ছেড়ে বাঁচল। সব দোষ মিলির কাঁধে চাপিয়ে দিয়েছে। একটু বুঝতে পারল না তার স্বামী তার পিছে পিছে কি করছে। সারাদিন ধরে মিলা বাসায় বসে বসে বোর হচ্ছে। তখন রায়হান ফোন দিয়ে মিলাকে তার বাবার বাড়ি থেকে ঘুরে আসতে বলে। মিলার বাবার বাড়ি পাশে, সেখান থেকে কিছুটা রাস্তা দূরে। রাতে রায়হান আসার আগে চলে আসবে। রায়হানের প্রস্তাব পছন্দ হতেই মিলা তার বাবার বাড়িতে চলে যায়। এতে রায়হানের অনেক সুবিধা হয়। নীরা চলে যাওয়ার ঘণ্টাখানেক পরেই রায়হান একটা মেয়েকে নিয়ে বাসায় আসে। মেয়েটিকে নিয়ে নিজের ঘরে বসায় এবং মেয়েটি তখন রায়হানকে হেসে বলে, কি ব্যাপার রায়হান, তোমার বউ কোথায় গেছে? সে তো তার বাবার বাসায় গিয়েছে, আসতে হয়তো রাত হবে। তাই তো বলি, রায়হান আজকে আমাকে কিভাবে তার বাসায় নিয়ে আসার মতো সাহস করলো। তোমার বউ যদি জানতে পারে তার অনুপস্থিতিতে তুমি আমাকে তার বাসায় তার রুমে ঢুকিয়েছ, তোমার কি হাল হবে ভাবতে পারছো? সব রকম প্ল্যান আমি আগে থেকে করে রেখেছি। যদি তোমাকে আমাকে এক বাসায় দেখে ফেলে তাহলে কি এক্সকিউজ দেব? সব কিছু রেডি। আজকে এই সন্দেহবাদী মেয়েটাকে শিক্ষা দিয়ে ছাড়ব। একটা মানুষ এত বেশি সন্দেহ কিভাবে করে? মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে, এই জন্য ভয়ে থাকে। যদি তুমি অন্য কোনো নারীতে আসক্ত হয়ে যাও, এই ভয় তোমাকে সারাদিন সে সন্দেহ করে নজরে নজরে রাখে। ওর প্রতি আমি অনেক বিরক্ত হয়ে গেছি মারিয়া। আমি আর চাই না ওর সাথে সংসার করতে। আমরা তো সম্পর্কে শুরুতেই বলে দিয়েছিলাম রায়হান, আমরা এই সম্পর্ক নিয়ে কিছুতেই সিরিয়াস হব না। তুমি কি বাই এনি চান্স আমাদের শর্ত ভুলে গেছো? হ্যাঁ, আমি তোমার দেওয়ার সব শর্ত ভুলে গেছি। আমি চাই তোমাকে বিয়ে করে সুখের শান্তিতে একটা সুস্থ সম্পর্ক করতে, যেটা মিলার সাথে সম্ভব হয়ে উঠছে না। তুমি কি পাগল হয়ে গিয়েছো রায়হান? তোমার নিশ্চয়ই মাথা খারাপ হয়ে গিয়েছে। আমাকে এখানে তুমি নিয়ে এসেছো আজকে না মিলার জন্মদিন, তাহলে তুমি কি আমাকে মিথ্যে বলে এখানে এনেছো? না, আজকে সত্যি মিলার জন্মদিন। রাতে ওর জন্মদিন পালন করতাম, এজন্য তোমাকে এখানে এনে রাখা। তুমি আমি মিলে সব ডেকোরেশন শেষ করব, আর সেও রাতের মধ্যে চলে আসবে। আর তোমাকে আমার সব কথা ক্লিয়ারভাবে জানানো ছিল, এই জন্য এখানে নিয়ে আসা। কিন্তু আমি চাই না তোমার সাথে কোনো জোরালো সম্পর্কে জড়াতে। তুমি যেমন আছো তেমন থাকো, আমিও যেমন আছি তেমন থাকি। আলাদা থাকি ভালো আছি, একসাথে থাকা ভালো না। এখন এই সম্পর্ক তোমার কাছে ভালো লাগছে, ভবিষ্যতে লাগবে না। তারপর তার কি কোনো গ্যারান্টি আছে? যেমন এখন তোমার কাছে মিলা অসহ্য লাগছে, কিছুদিন পরে আমি অসহ্য হয়ে যাব। আমি আমার জীবনে কোনো রিস্ক নিতে চাই না রায়হান। বিশ্বাস করো মারিয়া, আমি তোমাকে প্রচুর পরিমাণে ভালোবাসি। শুধু একবার আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমাকে ভাবার জন্য কিছুদিন সময় দাও। এটার উত্তর আমি তোমাকে কিছুদিন পরে জানাবো। এখন যে কাজের জন্য নিয়ে এসেছো তা করি। তোমার বইয়ের জন্মদিন উপলক্ষে তোমাদের বাড়িটা সাজিয়ে দিই। রায়হান আর জোর করল না মারিয়াকে। সে মারিয়াকে ভাবার জন্য কিছুদিন সময় দিল। আর কিছু সময়ের মধ্যে এসে গেল মিলা। কিছুদিনের মধ্যে সে মিলার থেকে আলাদা হয়ে যাবে। মিলার সাথে তার সম্পর্ক দমবন্ধ পরিস্থিতিতে গিয়ে ঠেকেছে। মিলার সাথে তার পরিচয় স্কুল লাইফ থেকে। ভালোবেসে পালিয়ে বিয়ে করেছিল মিলা এবং রায়হান। অথচ সময়ের সাথে সাথে সবকিছু পাল্টে গেল। রায়হানও বিরক্ত হতে শুরু করল মিলার আচরণে। মাত্রাতিরিক্ত সন্দেহ করে রায়হানকে সব বিষয়ে। রাতে মিলা বাড়িতে আসার পর তারা তিনজন মিলে জন্মদিন পালন করে। প্রথমে মারিয়াকে দেখে সন্দেহ করলে পরে যখন তাকে জন্মদিনের সারপ্রাইজ দেয়, ওটা দেখে সব ভুলে যায়।
মারিয়াকে খুব খাতির যত্ন করে খাইয়ে বাড়ি পাঠায়। এত সুন্দর একটা সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এইভাবে সারপ্রাইজ দিবে। আজকের দিনটা এত ভালো করার জন্য তোমাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আরে তোমার ধন্যবাদ দেওয়া লাগবে না, সমস্যা নেই। আজ তাহলে আমি আসি, তোমরা ভালো থেকো। মিলা, তোমার সাথে দেখা করে খুব ভালো লাগলো। তোমার সাথে দেখা করে আমারও খুব ভালো লাগলো আপু। আমি ভাবতেও পারিনি তোমরা আমাকে এত বড় সারপ্রাইজ দিবা। আবার এসো আমাদের বাসায়। রায়হান, যাও গাড়ি বের করো, তুমি আপুকে আপুর বাসায় পৌঁছে দিয়ে আসবা। মিলার আদেশ শোনা মাত্রই রায়হান নিচে চলে গেল গাড়ি বের করতে। তখন মারিয়া মিলাকে উদ্দেশ্য করে বলে, আমি জানি তুমি রায়হানকে খুব বেশি ভালোবাসো। আমি তোমার সংসার ভাঙতে চাই না মিলা। আজকের পর আমি রায়হানের সাথে কোনো প্রকার সম্পর্ক আর যোগাযোগ রাখবো না। তোমার কথা রাখতে আমি নিজের পরিচয় গোপন করে রায়হানকে পরীক্ষা করার জন্য এতদিন তার সাথে নাটক চালিয়ে গিয়েছিলাম। তোমার হাজবেন্ড তোমার পরীক্ষায় ফেল করেছে। সিসিটিভি ফুটেজে তো দেখতেই পেয়েছো যে সে কি কি প্রস্তাব আমাকে দিয়েছে। মিলা নিজেকে সামলাতে পারল না, মারিয়াকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। তারপর বলল, আমি ভাবতেও পারিনি আপু এভাবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। আমার দোষ কি বলবে? তাকে এত পরিমাণ ভালোবাসা, কিভাবে পারলো সে আমার উপর বিরক্ত হয়ে আমাকে ঠকাতে? আমি তোমাকে আগেই বলেছি এসব পরীক্ষা করার দরকার নেই, তুমি নিজে সহ্য করতে পারবে না। অথচ জেদ ধরে সেই করলে। এখন তুমি যা সিদ্ধান্ত নিবে তাই হবে। আমি আর যতটুকু পারি ততটুকু সাহায্য করেছি, এর বেশি আর কিছু করতে পারবো না। তুমি যা সিদ্ধান্ত নিবে তার পাশে আমি সবসময় আছি। ধন্যবাদ তোমাকে আপু আমার কথা রাখার জন্য। ভাগ্যে যা আছে তাই হবে। এবার তুমি আসো, সাবধানে যেও। মারিয়া চলে যাওয়ার পর চোখ ভরা পানি নিয়ে মিলা চুপচাপ নিজের রুমে যায়। নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। অনেক রাত করে রায়হান যখন বাড়ি ফেরে তখন রুমে গিয়ে দেখে মিলা শুয়ে আছে। রায়হানের উপস্থিতি টের পেয়ে মিলা রায়হানকে বলে, আমি কি এমন ভুল করেছি যার কারণে তুমি আমাকে এভাবে ধোঁকা দিলে? কিভাবে ঠকাতে পারলে তুমি আমাকে? আমি স্বপ্নেও ভাবিনি রায়হান আমাকে এত বাজেভাবে ঠকাবে। রায়হান মিলার কথা শুনে অবাক হয়ে যায়। মিলা কিভাবে সব জানতে পারল? মাথা ঠিক আছে তোমার মিলা? এত আজে বাজে বকছো কেন? তুমি আজে বাজে কাজ করতে পারবে আর আমি আজে বাজে কথা বললেই দোষ? তুমি কি ভেবেছ আমি কিছু জানি না রায়হান? তুমি হয়তো মারিয়াপুকে চিনতে পারোনি। এটা সেই মেয়ে আমাদের বিয়েতে এসেছিল। আমার ফুফাতো বোন হয় মারিয়া। আমার কথাতেই সে তোমার সাথে বন্ধুত্ব করেছিল। তোমার সাথে এতদিন আমার কথাতেই সে নাটক করে গেছে। রায়হান এবার খামতে থাকলো। সে মিলার ফাঁদে পড়ে বাজেভাবে ফেসে গেছে। মিলা যে তার পেছনে এত বড় প্ল্যান করতে পারে তাও ভাবনার বাইরে ছিল রায়হানের। এভাবে তার অকাজ ফাঁস হয়ে যাবে কল্পনাও করতে পারেনি সে। ভুল ভাবছো আমাকে তুমি মিলা? আমি তোমাকে ভুল নয় ঠিকই ভাবছি রায়হান। নানান মেয়েদের সাথে তোমার সম্পর্ক, তারা আমাকে মেসেজ করে সব জানিয়েছে। তাদের কথা আমি কখনোই বিশ্বাস করিনি। মারিয়াপু একদিন তোমায় একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে দেখে আমাকে জানানোর পরে তার সাথে আমি চ্যালেঞ্জ ধরেছি। সেই চ্যালেঞ্জ আমি হেরে গেলাম আজকে। আমার কথায় মারিয়াপু সব করেছে। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম ভালো হয়ে যাওয়ার, অথচ তুমি কি করলে? এভাবে আমাকে ঠকালে। আমি স্বীকার করছি মিলা, আমার ভুল হয়ে গেছে। আমাকে তুমি ক্ষমা করে দাও প্লিজ। আমাকে শেষবারের মতো আর একটা সুযোগ দিয়ে দেখো। এবার আমাকে নিয়ে কোনো কমপ্লেন করার সুযোগ দেব না আমি তোমাকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে চাই মিলা। রায়হানের এমন ভুল বদল দেখে তাচ্ছিল্যপূর্ণ হাসি ফেরত দেয় মিলা। একটু আগে বলা কথার সাথে রায়হানের এখনকার বলা কথার কোনো মিল নেই। সুযোগ আমি তোমাকে অনেকবার দিয়েছি রায়হান, কিন্তু তুমি সুযোগের বাজে ব্যবহার করেছো। যাই হোক, আমি কাল সকালে বাবার বাসায় চলে যাব। তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে, সাইন করে দিও। আমার মতো বিরক্তিকর মানুষের সাথে তোমার আর থাকতে হবে না। তুমি আজ থেকে মুক্ত। এরপরে রায়হানকে ছেড়ে মিলা পরের দিন তার বাবার বাড়িতে চলে যায়। রায়হান নিজের কাজে অনুতপ্ত হলে কি হবে? সে আর মিলাকে কোনোদিন নিজের কাছে ফেরাতে পারেনি। মিলা রায়হানকে ছেড়ে চলে যাওয়ার পর জানতে পারে যে সে প্রেগন্যান্ট। মিলা কখনো তার সন্তানের প্রতি রায়হানের ছায়াও পড়তে দেয়নি। নিজের বাচ্চাকে না দেখার অনুতাপে পুড়ে মরছে রায়হান। বড় ছেলে মারা গেছে 1 মাস হয়ে গেছে। রুমি রান্না করছে, সে 2 মাসে প্রেগন্যান্ট। বৌমা, আমি তোমাকে সাহায্য করছি। না না মা, করতে হবে না, আপনি বসুন গিয়ে। বসেই তো থাকি সারাদিন, তুমি তো একা হাতেই সব করো। এইটুকুনি কাজ আমি একাই করতে পারবো মা। কত ভালো তুমি। আল্লাহ তোমাকে এইভাবে শাস্তি কেন দিল মা? কেন অকালে আমার ছেলেটাকে নিয়ে নিল? বলতে বলতে কেঁদে ফেলে মমতা। রুমিরও কান্না পায়। মা থাক না, এসব কথা তুলে আর কি হবে? শুধু শুধু দুঃখ বাড়বে। মমতা চোখের পানি মুছে নেয়। মা, ভাইয়া কল করেছিল, আমাকে যেতে বলেছে।
যাব আমি কিছুদিন থেকে আসি? না না, একদম যাবে না তুমি। তোমার ভাইয়া তোমাকে আবার বিয়ে দিয়ে দিবে, তার জন্য ছেলে খুঁজছে। আপনি কি করে জানলেন? আমাকে বলেছে সে, আর তোমাকে রাজি করাতে বলেছে। তুমি বিয়ে করো না মা, তুমি আমাদের ছেড়ে যেও না। রুমিকে জড়িয়ে ধরে বলে মমতা। আমি বিয়ে করব না মা, আপনাদের ছেড়ে কোথাও যাব না, নিশ্চিত থাকেন। রাতে ডিনার শেষে সিমি আর মমতা বসে আছে। রুমি নামাজ পড়তে গেছে। মা, এভাবে কতদিন চলবে? তুমি মেয়েটাকে কেন যেতে দিচ্ছ না? ওর কি ভবিষ্যৎ নেই? এই সংসারে থেকে ভাবি কেন নিজের ভবিষ্যৎ নষ্ট করবে? কি বা বয়স ভাবির? বুঝতে পারছি, কিন্তু মনটা ওকে যেতে দিতে চাইছে না। ভীষণ ভালোবেসে ফেলেছি মেয়েটাকে। ভালোবাসলে তো হবে না মা, তোমাকেই ভাবিকে রাজি করাতে হবে বিয়ের জন্য। আচ্ছা দেখি মা, দেখি না, যেভাবেই হোক তুমি রাজি করাবা। ভাবির বিয়ে হলে ভাইয়া স্মৃতি ভুলতে পারবে, নতুনভাবে বাঁচতে পারবে, সুন্দর একটা জীবন পাবে, ভালো থাকবে ভাবি। এরই মধ্যে চলে আসে রুমি। কি গল্প করছো তোমরা? তোমাকে নিয়ে কথা বলছিলাম ভাবি। তাই? কি কথা? ভাবি, ভাইয়া মারা গেছে বেশ কিছুদিন হয়ে গেছে। আমরা জানি তুমি তার স্মৃতি নিয়ে খুব কষ্টে বেঁচে আছো, কিন্তু আমাদের ভালো রাখার জন্য সারাক্ষণ মুখে হাসি টেনে রাখো। ভাবি, আমরা চাই তুমিও সুন্দরভাবে বাঁচো, তোমারও সুন্দর একটা সংসার হোক, মন থেকে ভালো থাকো। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি সিমি। তুমি প্লিজ বিয়ের কথা বলো না। তা বললে তো হয় না রুমি। কতকাল আর আমাদের জন্য করবে তুমি? তোমারও তো নিজের জীবন গোছানো উচিত। কতটুকুই বা বয়স তোমার? বলতে বলতে মমতার চোখে পানি চলে আসে। আমার জীবন গোছানো মা, আমি আপনাদের সাথেই থাকতে চাই। এভাবেই ভালো আছি আমি। বিয়ে তো একবারই হয় মা। তুমি আমার কথা রাখবে না রুমি? আমি তোমার শাশুড়ি, তোমাকে বলছি, আমি নিজে তোমার বিয়ে দেব। তোমার কোনো কথা শুনতে চাই না মা। আপনি? আর কোনো কথা শুনতে চাই না আমি। মমতা চলে যায়। রুমি কেঁদে ফেলে। ভাবি, কেঁদো না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। কতকাল একা থাকবে তুমি? কতটুকুই বা বয়স তোমার? এভাবে জীবন চলবে না ভাবি। আমি তোমাদের সাথে থাকতে চাই। আমরা আছি তোমার সাথে ভাবি, সারা জীবন পাশে থাকবো। রাতে সালমা সোহেলের রুমে যায়। সোহেল পড়ছিল। বাবা, পড়ছিস? সোহেল বই বন্ধ করে সোজা হয়ে বসে। সালমা সোহেলের পাশে বসে। কিছু বলবে মা? বাবা, রাগ করবি না তো? মায়ের কথা শুনবি? হ্যাঁ মা, বলো তুমি, এত ফর্মালিটি করতে হবে না। তোর ভাইটা মরে গেছে। রুমিকে আমি খুব ভালোবাসি। তুইও দেখিস কিভাবে আগলে রাখে আমাদের, কত ভালোবাসে। এই মেয়েটাকে বাড়ি ছাড়া করতে মন চাইছে না, কিন্তু রুমির ভাই উঠে পড়ে লেগেছে তাকে বিয়ে দেওয়ার জন্য। মা, ভাবির বয়স অল্প, তাকে তো আবার বিয়ে করতেই হবে। সে কতকাল এখানে থাকবে? আমাদের জন্য তার জীবনটা কেন নষ্ট করবে? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পারছি। বলছিলাম কি, তুই বিয়ে করবি রুমিকে, তাহলে ও সারা জীবন আমাদের সাথে থাকতে পারবে। আমি? হ্যাঁ তুই। দেখতে তো রুমি মাশাআল্লাহ, তোর কি তাকে পছন্দ না? মা, আমি ওনার থেকে ছোট। তাতে কি, মায়ের আবদার ফেলিস না বাবা। তুই বিয়ে করতে রাজি হয়ে যা, বাড়ির লক্ষ্মী বাড়িতেই থাকুক। উনি কি রাজি হবে? আমি রাজি করাবো। সোহেল কথা বলে না। সালমা খুশি হয়ে যায়। তারপরের দিন বিয়ের তোড়জোড় শুরু হয়ে যায়। রুমি আসে সোহেলের রুমে। সোহেল বসে বসে ফোন দেখছিল। আসবো? হ্যাঁ, আসুন। রুমি ভেতরে ঢুকে সোহেলের পাশে বসে। মায়ের কথায় রাজি হয়েছ না? দেখো, বিয়েটা 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। মায়ের কথা শুনে নিজের জীবনটা নষ্ট করবে? পরে কিন্তু ভীষণ আফসোস করতে হবে তোমার। বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবে? সবাই যখন বলবে সোহেল তুই নাকি তোর বিধবা ভাবিকে বিয়ে করেছিস, তখন কি জবাব দেবে? তারপর জানো তো, আমি প্রেগনেন্ট। এটা কাউকে বলিনি, কারণ ওনারা হয়তো বাচ্চাটা নষ্ট করে দিতে বলবে, যেটা আমি পারবো না। সোহেল রুমির কথা শুনে মুচকি হাসে। এতক্ষণ সত্যি ভাবছিলাম বিয়ে করা আমার উচিত হবে কিনা, কিন্তু এখন মনে হচ্ছে বিয়েটা না করলেই নয়। আমার বন্ধুরা মেয়েদের সাথে ফ্লার্ট করে বেড়ায়, কত সিনিয়র আপুকে প্রপোজ করে। আমি এসবের ধারে কাছে নেই। আমি আমার ভাইয়ের বাচ্চার বাবা হতে চাই। এতে আমার বিন্দুমাত্র লজ্জা করবে না, মাথা ছোট হবে না, বরং সারা জীবন ভালো লাগবে। সোহেলের কথা শুনে রুমির চোখে পানি চলে আসে। তুমি ভুল করছো। আমি ঠিক করছি, আমি আপনাকেই বিয়ে করতে চাই। বিশ্বাস করুন, আমি আপনাকে ভালো রাখবো, খুব সুখে রাখবো। আমি আমার ভাইয়ের অংশকে অন্য কোথাও যেতে দিতে পারি না। সে তার বাবার বাড়িতেই বেড়ে উঠবে, সে তার চাচাকেই বাবা বলে জানবে। আপনাদের দায়িত্ব আমার। তারপর বিয়ে হয়ে যায় ওদের। বিয়ের দিন সবাই জানতে পারে রুমির প্রেগনেন্সির কথা। সবাই ভীষণ খুশি হয়। বিয়ের পরে রুমি সোহেলের কেয়ার দেখে বুঝতে পারে সে ভুল মানুষকে বিয়ে করেনি।
বয়সে ছোট হলেও সোহেল খুব কেয়ারিং, কোনো আফসোস নেই সোহেলের চোখে মুখে। পুরুষ মানুষ তো এমনই হওয়া উচিত। আপনার ছেলে নেশা করে, এই কথা লুকিয়ে বিয়ে করালেন মা? হামিদা বেগম সবে এশার নামাজ পড়ে জায়নামাজ গুছিয়ে উঠেছেন। তখনই পুত্রবধূ রাকা ওনার রুমে এসে প্রশ্নটা করে। হামিদা বেগম আতকে ওঠেন। তবে সত্যিটা পুত্রবধূ জেনেই গেল। হামিদা বেগম চকিতে রাকার হাতটা টেনে বিছানায় বসালেন, বললেন, কি বলছো মা? আমি কেন এরকম কিছু লুকিয়ে বিয়ে করাবো? তা নয়তো কি মা, বিয়েটা তো আপনার তদারকিতেই হয়েছে। আমার মা বাবা আপনার ভরসাতেই বিয়েটা দিয়েছে, তাহলে এমন কেন করলেন মা? আপনার ছেলে নেশা করে, নেশা জাতীয় সব জিনিসই শেখায়। এই সব কিছু কি আপনি মা হয়েও আপনার ছেলের বিষয়ে নিশ্চয়ই অজানা ছিলেন না? হামিদা বেগম মাথা নিচু করে নিলেন রাকার কথা শুনে। রাকা তাচ্ছিল্য বড় হাসি হাসল। এরপর বলল, আপনার মেয়েকে নিশ্চয়ই এরকম কোনো ছেলের হাতে তুলে দিতেন না, অথচ পরের মেয়েকে ঠিকই সবটা আড়াল করে বিয়ে করিয়ে নিয়ে আসলেন। হামিদা বেগম রাকার কথা ফুরাতেই তার হাত দুটো জড়িয়ে নিল মুহূর্তে। অঝরে কেঁদে দিয়ে বললেন, আমার ছেলেটাকে তুমি ভালো পথে আনো মা। একটা ছেলেকে তার স্ত্রী চাইলেই ভালোবাসা দিয়ে ভালো পথে ফেরাতে পারে, চাইলে তুমিও পারবে। যদি তা সম্ভব না হয় তবে তুমি যা বলবে তাই হবে। দরকার পড়লে আমার ছেলেকে ছেড়ে যেতে চাইলেও আমি বাধা দেব না তোমায়। চাইলেই তো সম্পর্ক ভাঙা যায় মা, গড়ে আগলে রাখে কজন? এই সহজে বলে দিলেন, ছেড়ে দিতে চাইলে ছেড়ে দিয়ে যেন চলে যাই। কিন্তু আমি যে ছেড়ে চলে যাব, তখন যে ডিভোর্স তকমাটা আমার নামের পাশে জুড়ে যাবে, এটা কি একবারও ভেবেছেন? আর একজন ডিভোর্সি মেয়েকে এই সমাজ কি নজরে দেখে? আপনার কি তার সম্পর্কে ধারণা নেই? আমার সবকিছু সম্পর্কেই ধারণা আছে বৌমা, কম কিছু দেখে এই বয়সে পৌঁছাইনি। কিন্তু ওই যে দিন শেষে আমি মা হিসেবে ছেলের ভালো চাইতে গিয়ে বিয়েটা করিয়েছি। আমার চেনা পরিচিত সব আত্মীয় মানুষজন বলেছিল বিয়ে করালেই বউয়ের দায়িত্ব আর সান্নিধ্যে ভালো হতে পারে। সেজন্য চেষ্টা করেছি আমার ছেলেকে ভালো করার জন্য। আপনার ছেলের ভালো চাইতে গিয়ে পরের মেয়ের ক্ষতিটা করতে আপনার বিবেকে বাঁধেনি মা? এইভাবে বলো না বৌমা, আমার নিজেকে ক্ষমা করতেও কষ্ট হবে। অপরাধটা করার আগে এই বিষয়টা ভাবা উচিত ছিল মা। আমার কথাটা একটু রাখো বৌমা, তুমি একটু একটাবার চেষ্টা তো করতে পারো। প্লিজ আমার এই কথাটা রাখো। অনুরোধ করতে হবে না মা, বিয়ে যখন হয়েই গেছে এটাকে অস্বীকার করার জো নেই। তাই নিজের কথা ভেবে হলেও আমি চেষ্টা করব। রাকা উঠে চলে যায় রুম থেকে। হামিদা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো তিনি ভুল করেছেন সবটা আড়াল করে ছেলেকে বিয়ে করিয়ে। না, ভুল নয়, একটা মেয়ের জীবনই হয়তোবা নষ্ট করলেন। এটা অপরাধ থেকে কোনো অংশে কম নয়। রাকা নিজের রুমে চলে আসলো। বিয়ের আজ 1 সপ্তাহ হয়েছে, আর 1 সপ্তাহ হতেই তার স্বামী মাতাল হয়ে বাসায় ফিরেছে। কি সৌভাগ্য তার, এটাও দেখতে হলো। কত আশা, কত স্বপ্ন সাজিয়ে শ্বশুর বাড়িতে এসেছিল সে, আর সব স্বপ্ন এক মুহূর্তে শেষ। তার বাবার বাসা থেকে শ্বশুরবাড়ির এলাকাটা বেশ খানিকটা দূরে। নয়তো ছেলের সম্বন্ধে খোঁজখবর নিয়ে বিয়েটা হতো হয়তো। দেখতে গিয়ে পছন্দ করে বিয়ে করে নিয়ে আসা হয়েছে তাকে, যার ফলাফল আজ জানতে পারল তার স্বামী নেশাখোর। এই যে মদ খেয়ে মাতাল হয়ে বাসে এসেছে, এরপর মাতলামো করে তাকে গালমন্দও করেছে। বিষয়টা ঠিক যে কতটা অসম্মানজনক তা একজন নারী ভালোমতো বুঝবে। রাকা হতাশা একটা দীর্ঘশ্বাস নিল। এরপর স্বামীর পায়ের জুতো, হাতের ঘড়ি, গলার টাই খুলে বিছানায় ঠিক করে শোয়ালো। নিজের স্বামীর পাশে শুল না, সোফার এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। পরদিন সকালবেলা মিশকাতের ঘুম ভেঙে যায় নারী কণ্ঠের সুমধুর শব্দে কোরআন তেলাওয়াতের সুর শুনে। মিশকাত মাথায় হাত দিয়ে উঠে বসল। মাথাটা প্রচণ্ড ভারী হয়ে আছে। বিয়ের আগে থেকে রোজ নিয়ম করে অফিস শেষে নেশা করে বাড়ি আসত। মায়ের অনুরোধে বিয়ে করেছে সে, নয়তো বিয়েই করত না সে। বিয়ের জন্য 2 সপ্তাহের মতো সে নিজেকে আটকেছে নেশা থেকে। গতকাল রাতে আর নিজেকে আটকাতে পারেনি। উঠে পড়েছেন? মাথা যন্ত্রণা হচ্ছে? লেবু জল এনে দেব? মিশকাত নিজের চিন্তাভাবনার মাঝে রাকার বলা কথাই হক চকিয়ে যায়। রাকার দিকে তাকিয়ে মাথা এলিয়ে বলে, প্রয়োজন নেই, আমি ঠিক আছি। না, আপনি ঠিক নেই। অদ্ভুত, আমি কেমন আছি আমি বুঝবো না, আপনি বুঝবেন? বুঝতে তো হবেই, আপনার স্ত্রী আমি। স্ত্রীর অধিকার ফলাবেন না, বাসরাতে বলে দিয়েছিলাম না, ভুলে গেছেন? রাকার মনে পড়েছে মিশকাত বিয়ের প্রথম রাত থেকে তার থেকে দূরত্ব বজায় করে চলেছে। রাকা মাথা দুদিকে হেলিয়ে বলে, না, ভুলিনি। তবে তখন জানতাম না কেন দূরত্ব বজায় করে চলেন। আজ তো জানি কারণটা কি, তবে দূরত্ব আমি রাখবো কেন? মিশকাত অবাক হয়, আশ্চর্যজনিত চাহনি দিয়ে জিজ্ঞাসা করে, কি বলতে চাচ্ছেন আপনি?
এই যে কোন জন্মে জানি আপনি রিলেশন করেছিলেন, সে আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে। তার শোক তাপিয়ে আপনি জিদ করে এতদিন বিয়ে করতে চাননি। আপনার মা জোর করে বিয়ে করিয়েছে, এর জন্য আমায় মানতে পারেন না। তার কষ্ট শোক তাপিয়ে কষ্ট পেয়ে সেই কষ্ট ভুলতে নেশা করেন। তো আমি এই লেম একটা এক্সকিউজের জন্য আপনাকে দূরে থাকতে দিব? হাউ ক্যান ইউ ইমাজিন দ্যাট? মিশকাত ফের আরেক দফা অবাক হয়। তবে গতকাল নেশার ঘরে রাখাকে সব বলে দিয়েছে সে। নিজের উপর জেদ চাপে, রাগ সামলাতে না পেরে বলে, আপনি আপনার লিমিট ক্রস করে ফেলছেন। দেখুন, আমি আপনার স্ত্রী, লিমিট ক্রস করতেই পারি। আমায় বিয়ে করে এনেছেন, আমার দায়িত্ব আপনার, আমার সুখ দুঃখের ভাগিদার আপনি। নেশা করেই সব টাকা উড়াবেন তো আমায় ভাত কাপড় দেবেন কি দিয়ে? না খাইয়ে মারবেন? কে আপনাকে অতীতে আঘাত দিয়ে চলে গেছে, তার উপরের জেদ তো আপনি আমার উপর দেখাতে পারেন না। আমি একটা মেয়ে মানুষ, আপনার উপর ভরসা করে নিজের পরিবার, নিজের অস্তিত্ব ছেড়ে আপনার সাথে নিজের সত্তা জুড়ে দিয়েছি। আপনার উপর নিজের সুখের দায়িত্ব ছেড়ে দিয়েছি। আপনার জন্য যে সব ছাড়লো, আপনি তার জন্য সামান্য নেশাটুকু ছাড়তে পারবেন না? আপনিই ভেবে দেখুন, নেশা করা কি ভালো? এটা কি স্বাস্থ্যের জন্য ভালো, নাকি আমাদের দুজনের জন্য ভালো হবে? ভেবে দেখুন। আমি নিজের এতদিনের অভ্যাস ছাড়তে পারবো না। বৌমার কথাগুলো একটু ভেবে দেখ বাবা। আমি একজন মা হয়ে নিজের সন্তানের এত অধপতন মেনে নিয়ে মরবো কি করে? নিজের সন্তানের সুন্দর একটা জীবন দেখে চোখ বুজার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে আমার? মায়ের কথাটা রাখ বাবা, সব ছেড়ে বৌমার সাথে সুন্দর একটা জীবন সাজিয়ে নে। তোর পায়ে পড়া বাকি আমার, এটাও কি করতে বলিস? মা, আমি স্বপ্ন দেখি বাবা, তোর বউ বাচ্চা নিয়ে একটা সুন্দর সংসার হবে। আমার কথাটা রাখ বাবা। একটা নারীর জন্য তোর মা আর স্ত্রী নামক নারীকে কষ্ট দিস না আর। আমি দরজায় দাঁড়িয়ে বৌমার সব কথা শুনেছি, দয়া করে সব ভেবে দেখ। আমি চেষ্টা করব মা। আজ থেকে তোমাদের কথা ভেবেই আমি নিজেকে ভালো করার চেষ্টা করব, তোমাদেরকে সুখে রাখবো। আমার কষ্ট তবে সফল হলো। গতকাল রাতে যে গালিগুলো হজম করেছি, ইচ্ছে করছিল সব ছেড়ে চলে যাই। ক্ষমা করে দিন, আর এমনটা হবে না, কথা দিলাম। ধন্যবাদ বৌমা, আমার পাশে থেকে আমার ছেলেকে নিজের দায়িত্ব বোঝানোর জন্য। তিনজনের মুখেই হাসি ফুটে ওঠে। একটা সুখী পরিবার। মিশকাত নিজের কথা রেখেছে।